দেখো, সবার প্রথমে তোমার গুণগত রসায়নে প্রথমেই আছে হচ্ছে পরমাণু মডেল। দুইটা পরমাণু মডেল নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এইটা এখন প্রথমে আছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে বোর পরমাণু মডেলের আলোচনা আছে। এখানে গয়ের কোশ্চেনটা আর ঘয়ের কোশ্চেনটা ওই দুইটা নিয়েই। তার আগে দেখো এখানে আরো জি। দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে বর্ণালী কাকে বলে আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। বর্ণালী কাকে বলে এটা দরকার নাই, আমি একটু তোমাকে এই দুই খ থেকে শুরু করি। পলির বর্জন আচ্ছা। নীতিটা কি? ইলেকট্রন বিন্যাসের নীতি আছে কি কি? পলির বর্জন নীতি আছে, তার আউটবাউ নীতি আছে, আরেকটা হুন্ডের নীতি আছে, তিনটা নীতি। কোনটা? এখন এইখানে তোমার ব্যাখ্যা করতে বলছে পলির বর্জন নীতি, এইগুলো আবার সৃজনশীলে আসবে, আমি তখনও বলবো। তো এখন যেহেতু এখানে পলির বর্জন নীতিটা আসছে, আমি সেটা নিয়ে একটু বলি। দেখো, বাংলা লিঙ্কে ব্যালেন্স চেক করতে হয় কি দিয়ে? স্টার অন টু ফোর হ্যাশ দিয়ে না? হ্যাঁ স্যার। এইটা দিয়ে। এইখান থেকে তুমি এই পলির বর্জন নীতিটা মনে রাখতে পারবা। এটা দিয়ে তুমি পলির বর্জন নীতিটা মনে রাখতে পারবা কিভাবে? দেখো, এক থেকে হচ্ছে একটা পরমাণুর, একটি পরমাণুর দুই থেকে হচ্ছে দুইটা ইলেকট্রনের জন্য, দুইটি ইলেকট্রনের জন্য, আর চার থেকে হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার মান, চারটা কোয়ান্টাম কোন? সংখ্যার সেট একই হবে না, কখনোই একই হবে না। দেখো এই জায়গায় তাহলে কি বললাম, একটা পরমাণু, তুমি সেটা পরমাণুতে যে কোনো কিছু হতে পারে। ধরো তুমি হিলিয়াম হুম। পরমাণু নিচ্ছ, হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা না? হুম। ওর পারমাণবিক সংখ্যা দুই, ইলেকট্রন দুইটা। তাহলে দুই। ওর দুইটা ইলেকট্রনের জন্য তুমি যদি কোয়ান্টাম সংখ্যার সেট লিখো, তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো এক হবে না, একটা অবশ্যই আলাদা হতে হবে। এটাই হচ্ছে হুন্ডের, হুন্ডে বলতেছি, পলির বর্জন নীতি। পলির বর্জন এখন নীতি। কোয়ান্টাম সংখ্যা সেট কি কি আছে বলতো? সব, প্রথমে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। এই চারটা সম্পর্কে আইডিয়া আছে? হুম। এই চারটা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে? না স্যার। এগুলাতে কোনো আইডিয়া নাই? আচ্ছা সমস্যা নাই, কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলাদা পড়বো। আমি একটু বলি অল্প করে। আহ, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম, আর এম। স্পিন সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আমি কোয়ান্টাম সংখ্যার ডিটেলস না পড়ালে এটা কঠিন হয়ে যাবে। হুন্ডা নীতিটা এখন থাক, এই পলিবদ্ধ নীতিটা থাক, আমি আগে তাহলে বইয়ের টপিক ওয়াইজ আসি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখন প্রথমে দেখো এইখানে আমরা পরমাণু মডেল নিয়ে আসি। এইখানে দেখো দুইটা চিত্র আছে। এক নাম্বার হুম। চিত্রটা, এটা হচ্ছে সেই সোনার পাতের পরীক্ষা। এই তেজস্ক্রিয় মৌল, এখান থেকে আলফা কণা আসতেছে, এই সেই সোনার পাত। আর এই হচ্ছে তোমার জিঙ্ক সালফাইড পর্দা, বইয়ে পড়ছো না এরকম? হুম। এই সেই জিঙ্ক সালফাইড পর্দা, এই সোনার পাত। তাহলে এখানে যখন আলফা কণাগুলো আসে, দেখো এই জিঙ্ক সালফাইড পর্দার উপরে এইখানে অল্প একটুখানি আলোকিত করছে। তাহলে এক নাম্বার চিত্রটা কি কোন পরমাণু মডেল হবে? রাদারফোর্ড না? হুম। রাদারফোর্ড। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। সেকেন্ড চিত্রটা আসো, এইরকমই যদি কোশ্চেন আসে এখান থেকে এরকমই আসবে। দেখো আমি সাইডে বোর্ড কোশ্চেন এখানে অ্যাড করা আছে, যে এগুলা হুম। আসবে। দেখো এর বাইরে থেকে আসবে না যদি আসে তা। আর এই পরমাণু মডেল থেকে কম কোশ্চেন আসে, কিন্তু পড়ে রাখতে তো হবে, বলা যায় না দিয়ে দিতে পারে। হুম। সহজ হুম। জিনিস এটা একদম। অবশ্যই। এখন চিনবা কিভাবে? এরকম থাকবে, অথবা এইরকম উদ্দীপক থাকবে, অথবা আরেকটা আমি একটু দেখায় আসি, এখানে নাই কিন্তু আমি একটু বলি। শুধু যদি তোমার এরকম নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস মানে কি পজিটিভ। কেন পজিটিভ? পজিটিভ। নিউক্লিয়াসে প্রোটন থাকে আর কি থাকে, নিউট্রন থাকে। তা হুম। নিউট্রনের তো কোনো চার্জ নাই, প্রোটন না। পজিটিভ চার্জ যুক্ত, সেজন্য নিউক্লিয়াসটা পজিটিভ। আর কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন। তাহলে যদি একটা ইলেকট্রন দেওয়া থাকে, তাহলে মনে করবা এটা হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল ইন্ডিকেট করতেছে। অথবা যদি এইরকম চিত্র থাকে, এক নম্বর যে চিত্রটা, তাহলে এটা কোন মডেল হবে? রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড মডেল। আর এরকম যদি দেখো কমপক্ষে দুইটা বা এর বাইরে যতগুলা থাকবে, অনেকগুলো যদি শক্তি স্তর দেওয়া থাকে, এখানে যদি একটা শক্তি স্তর থাকে তাহলে রাদারফোর্ড। একের অধিক, দুই থেকে শুরু করে যতগুলা থাকে, তিন চারটার বেশি দেয় না, তাহলে ওইগুলা থাকলে সেটা হবে বোর পরমাণু মডেল। জি। এখন আমি একটু সংক্ষেপে রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষাটা একটু তোমাকে বলে দিই, বুঝাই দিই।
তারপরে আমরা এখানে কোশ্চেনটা দেখব। রাদারফোর্ড পরমাণু মডেলে আগে আসো কি কি লাগে। রাদারফোর্ড পরমাণু মডেলে উপকরণ কি কি লাগবে। প্রথমে তোমার লাগবে হচ্ছে আলফা কণা। আলফা কণাটা কি? এই যে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ওই ইলেকট্রন সংখ্যা কত? 2টা। হুম যার পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই দুইটা পরমাণুতে কেমন থাকে? সেম থাকে না? যে কয়টা সেম প্রোটন থাকবে সেই কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 2টা। দুই এখন এর 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন তুমি ত্যাগ করে দিছো। ত্যাগ করলে কি প্লাস লিখতে হয় নাকি মাইনাস লিখতে হয়? হুম প্লাস। প্লাস ত্যাগ করে দিছো, 2টা ছিল, হুম 2টা ত্যাগ করে দিছো, তার কি আর ইলেকট্রন আছে? না নাই। এর ভর সংখ্যা কত? 4 না? 4 এর প্রোটন সংখ্যা 2। একটা মৌল, 2 ধরো সেটা X, এই মৌলটাকে কিভাবে লিখতে হয়? এখানে কি থাকে? এই জায়গায় থাকে তার ভর বর্ষণ সংখ্যা, এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা। এই জায়গায় থাকে হচ্ছে চার্জ, এখানে লিখতে হয় চার্জ, ওই যে 4 প্লাস মাইনাস যেটা থাকে। আর এখানে হুম এই সংখ্যা লিখতে হয়, যে 2 3 এরকম এরকম দেখছো না, যে Al2O3, হুম এইগুলাই হুম হচ্ছে সেই সংখ্যা এখানে যেগুলো থাকে। মানে কয়টা থাকবে, বা এখানে বলা যায় যোজনী। তাহলে এখানে থাকে ভর সংখ্যা, তাহলে এই 4টা কি তার? ভর সংখ্যা 2 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। হুম, তাহলে আলফা কণার সংজ্ঞা, আলফা কণার সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে। 1 মার্কের কোশ্চেন আসে, বলে আলফা কণা কাকে বলে? কি লিখবা? হিলিয়াম পরমাণু থেকে বা হিলিয়াম নিউক্লিয়াস থেকে, সহজ কথা তুমি লিখো হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন সরাই দিছো। 2টা ইলেকট্রন সরালে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যাবে তাকেই বলা হবে আলফা কণা। দেখো তুমি ইলেকট্রন সরাই দিছো, তার কি কোনো ইলেকট্রন আছে? নাই। তার কি আছে? শুধু নাই নিউক্লিয়াস আছে না? হুম প্রোটন আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। তা আমরা প্রোটন নিউট্রন আলাদা করে না বলে দুইটাকে একত্রে বলতেছি আলফা কণা। তাহলে আলফা কণা হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন সরাই দিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যাবে তাকেই বলা হবে আলফা কণা। এই আলফা কণার সংকেত এমসিকিউতে আসে। এটাই হচ্ছে আলফা কণা। তার প্রথম জিনিস কি? এই আলফা কণা লাগবে। আলফা কণা এই আলফা কণা আসবে কোথা থেকে? তেজস্ক্রিয় মৌল থেকে। তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল থেকে 3টা রশ্মি বের হয়। এখানে টপিক না, তারপরে বলে রাখি সে 3টা রশ্মি হচ্ছে আলফা, বিটা এন্ড গামা। দুটা কোশ্চেন আসে গামা যে তেজস্ক্রিয় রশ্মি কোনগুলা। এমসিকিউতে এটাই আসে, আলফা আলফা বিটা গামা হচ্ছে বিটা তেজস্ক্রিয় রশ্মি। গামা তাহলে এই আলফা কণা যেহেতু তেজস্ক্রিয় রশ্মি, সেটা আসবে তেজস্ক্রিয় মৌল থেকে। এতটুকু এখান থেকে জানলে লাগবে, এর বাইরে লাগবে না। এরপরে তোমার লাগবে হচ্ছে সোনার পাত। এইখান থেকে একটা জিনিস মুখস্থ করতে হবে, সোনার পাতের পুরুত্বতা 0.404 সেন্টিমিটার। এইটা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। এই 3টা জিনিস মাস্ট লাগবে আমার এই রাদারফোর্ড পরমাণু মডেলের উপকরণ হিসেবে। আচ্ছা, এবার আসো, এই সেন্টিমিটার থেকে অন্য অন্য এককে যেতে বলে। তুমি সেন্টিমিটার থেকে মিটারে যেতে বলবে, অ্যাংস্ট্রমে যেতে বলতে পারে, ন্যানোমিটারে যেতে বলতে পারে, বিভিন্ন এককে যেতে বলতে পারে। এখন যাইতে হবে কিভাবে যাবা? 1 মিটার সমান কত জানো? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার 1 মিটার মানে হচ্ছে 10⁹ ন্যানোমিটার। এটা মুখস্থ করতে হবে। 1 মিটার সমান হচ্ছে 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এই 3টা থেকে বলা যায় 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। আর এইটা থেকে কি বলা যাবে? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁶ মিটার। মাইক্রো মানে 10⁻6, ন্যানো মানে 10⁻9, আর হুম অ্যাংস্ট্রম মানে 10⁻10। এই 3টা জিনিস তোমার ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কাজে লাগবে, এই জন্য 3টা মুখস্থ করতে হবে। তাহলে বিভিন্ন এককে যেতে বললে তুমি কি করবা? তোমার যদি এখানে এটা সেন্টিমিটার আছে, এখান থেকে তোমার অপশনে মিটার থাকতে পারে, তাহলে কি করবা? সেন্টিমিটার থেকে মিটারে কি করে যেতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে ভাগ করবা। তোমার যদি এখান থেকে ন্যানোমিটার যেতে বলে, তুমি সেন্টিমিটার থেকে ন্যানোমিটার কনভার্ট করে নিতে পারো। প্রথমে কি করবা? এইখানে সেন্টিমিটার আছে, এখান থেকে মিটারে যাবা। এই মিটার হুম থেকে তুমি ন্যানোমিটারের সম্পর্কে যেয়ে যাবা। মিটার থেকে ন্যানোমিটারে যাবা। জি, কি করে যাবা?
তুমি এখান থেকে পাইছো কত, 100 দিয়ে ভাগ করলে কত আসবে, আরো 2টা শূন্য আসবে এখানে। হুম তাহলে তুমি কি পাবা, অত মিটার পাবা। এবার মিটার থেকে তোমাকে যেতে হবে ন্যানোমিটারে। আমি এটা একটু তোমাকে বলি, এটা সমান কত, এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি, দশমিক 1 2 3 4 তিন 5 ছয়। ঘর তুমি পিছায় নিয়ে যাও। 0.5 ঘর পিছায় নিলে কি আসবে, 4 হুম পয়েন্ট আসবে না। হুম যত ঘর তুমি পিছাবা তত ঘর পাওয়ারে মাইনাস দিতে হবে। আর যদি দশমিক সামনে নিয়ে যাও, দশমিক যদি সামনে নিয়ে যায় তাহলে পাওয়ারে প্লাস লিখতে হবে। আর দশমিক পিছনে নিয়ে গেলে জি পাওয়ারে মাইনাস। মাইনাস লিখতে তাহলে হবে। এইটা মানে কি, এত সেন্টিমিটার, একই কথা। জি এই সেন্টিমিটার থেকে তুমি মিটারে যেতে গেলে 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে হবে। তাই 100 মানে কি 10 টু দি পাওয়ার 2 না। টু। তার এস। মানে 1/10 এর স্কয়ার মানে কি লেখা যায়, 10 টু দি পাওয়ার -2। টু। তুমি এখানে 100 দিয়ে ভাগ করো, 100 মানে কি 10 এর স্কয়ার। তাহলে এই নিচের +2 উপরে উঠে গেলে কি হয়ে যায়, -2 হয়ে যায় না। -3। -2 হয়ে যায়, 3 না তো। হ্যাঁ -2। তাহলে এখান থেকে তোমার -5 ছিল, আর -2 হুম উপরে যুক্ত হয়ে গেলে কত হবে, -7। জি -7। তাই 4 × 10⁻⁷ মিটার। তাহলে সোনার পাতের পুরুত্ব কিন্তু এটাও একটা। এবার এইখান থেকে তোমার যদি ন্যানোমিটার বলে, মিটারের পরিবর্তে কি লিখবা, ন্যানোমিটার। মিটারের পরিবর্তে 10⁹ ন্যানোমিটার লিখবা। এই এম এর পরিবর্তে শুধু, আর যা আছে তাই সেখানে থাকবে। এম এর পরিবর্তে এই যে 10 টু একটা দি শূন্য পাওয়ার দেওয়া লাগে না। মিটার মানে কি 10⁹ ন্যানোমিটার না এখানে, এস। সেইটাই দিবা এখানে 10⁹ ন্যানোমিটার। ন্যানোমিটার। তাহলে কত থাকে, -7 + 9 মাইনাস +2 থাকে না। +2। তাহলে 4 × 10⁻² ন্যানোমিটার। ন্যানোমিটার। এইভাবে বিভিন্ন এককে তোমাকে নিয়ে যেতে বললে নিয়ে যাবা, বাকিটুকু তুমি করে নিতে পারবা। যদি অন্য আচ্ছা। এককে যেতে বলে, অ্যাংস্ট্রম এককে যেতে বলে, তো অ্যাংস্ট্রম হুম এককে যেতে বললে এইখান থেকেই যাবা। এইখান থেকে যাবা যে মিটার মানে কত ছিল, 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এটার সাথে 10⁻10 গুণ করবা, 4 × 10⁻⁷ × 10⁻10। 10 +3। হুম, 10⁻³ অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম মানে কত, এক অ্যাংস্ট্রম মানে কত, 10⁻⁻10 মিটার। 10⁻³ আবার তুমি এই অ্যাংস্ট্রমের পরিবর্তে 10⁻10 বসাও, এইটা আবার ফেরত পাবা। হুম তাহলে এককগুলা গেল। এটা আসে এমসিকিউতে। জিঙ্ক সালফাইড পদ্মা এর একটা বৈশিষ্ট্য আছে, এমসিকিউতে আসে। এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। কোশ্চেন আসে যে নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, জিঙ্ক সালফাইড পদ্মা। আচ্ছা, এখন আসে আমি রাদারফোর্ডের পরীক্ষাটা একটু বর্ণনা করি। উপকরণ আমরা দেখে গেলাম। এই জায়গায় তুমি মনে করো এইটাই হচ্ছে সেই জিঙ্ক সালফাইড পদ্মা। মনে করে নাও এইটাই হচ্ছে তোমার সেই জিঙ্ক সালফাইড পদ্মা, আমি ধরে নিচ্ছি। হুম আর এই হচ্ছে সেই সোনার পাত, পাতলা সোনার পাত। এইখান থেকে আমাদের আলফা কণা দিতে হবে। এই তিনটা জিনিস আমাদের ছিল। আচ্ছা, একটা জিনিস এখান থেকে একটু বলা হয়নি, এই আলফা কণার বৈশিষ্ট্য কি কি হবে, এমসিকিউতে আসে। এই আলফা কণার কি কি বৈশিষ্ট্য আছে, মুখস্থ করার জিনিস না এগুলো। দেখো প্রথমত, আলফা কণার ইলেকট্রন সংখ্যা কত, 0। আলফা কণার প্রোটন সংখ্যা 2। 2। আলফা কণার ভর সংখ্যা 4। দেখে দেখে বলবা, এখানে দেখো এর ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা নাই। নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা কি করে বের করতে হয়, এই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। তাহলে a - 2। p মানেই কিন্তু নিউটন সংখ্যা, a - p মানেই হচ্ছে নিউটন নাম্বার। নিউটন সংখ্যা। তাহলে এখান থেকে তোমার 4 থেকে যদি 2 বাদ 4। দাও, নিউটন সংখ্যা হচ্ছে 2। 2। তাহলে এটা নিউটন সংখ্যা হচ্ছে 2টা। 2। এই হচ্ছে বৈশিষ্ট্য। আর হচ্ছে এদের বেগ হচ্ছে 0.1 ইন্টু, মানে আলোর বেগের কাছাকাছি। এটা মুখস্থ করতে হবে না, কিন্তু এইটুকু মনে রাখবা, এদের বেগ হচ্ছে অনেক বেশি। এই কয়টা আপাতত মনে রাখলেই এনাফ। এবার আসো এখানে, আমরা বলছিলাম আলফা কণা। তাহলে এই আলফা কণা এই সোনার পাতের উপর আঘাত করা হবে। যে কোনো মৌল থাকলে তার তো একটা সেন্টার থাকে, কেন্দ্র থাকে। তাহলে এরও একটা হুম কেন্দ্র আছে, এই হচ্ছে সেই কেন্দ্র, এই হচ্ছে সেই কেন্দ্র। এখন বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা করার সময় দেখছে কি, এখান থেকে এই আলফা কণাগুলা, ম্যাক্সিমাম আলফা কণা এই সোনার পাত ভেদ করে চলে গেছে। ম্যাক্সিমাম আলফা কণা সোনার পাত ভেদ করে
চলে গেছে, চলে গেছে। এরকম ধরো সোনার পাত ভেদ করে চলে গেছে। খুবই অল্প সংখ্যক আলফা কণা এরকম সোনার পাত থেকে বেঁকে গেছে। এখান থেকে ধরো আরেকটা দিতে পারি আমরা, এই জায়গাটাতে এসে এখান থেকে এরা বেঁকে গেছে। আর মাত্র একটা আলফা কণা, মানে প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা ঠিক বিপরীত পথে ফেরত আসছে। দেখো কি কি বললাম, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আলফা কণা সোনার পাত ভেদ করে চলে গেছে। এইটা সেই আমার জিঙ্ক সালফাইড পদ্মা। কিভাবে বুঝলাম যে সোনার পাত ভেদ করে চলে গেছে? এই জিঙ্ক সালফাইড পদ্মার এই জায়গাগুলোতে এসে আলোকিত করছে, মানে এই জায়গা আলোকিত হয়ে গেছে, আলোকিত সেই করছে। জন্য আমরা বুঝতে পারছি। তাহলে জিঙ্ক সালফাইড পদ্মা কেন ব্যবহার করা হয়েছে? এই আলফা কণা পাস করে এখানে আসছে এটা বোঝার জন্য। বোঝার এখানে জন্য। এখানে এই পদ্মার উপর পড়লে আমরা আলোকিত দেখতে পাবো এই জন্য। জি। আচ্ছা, আর এটা ছিল সে সোনার পাত। এখন দেখো তো, তুমি যখন শূন্যে ধরো অন্ধকারে যখন টর্চ লাইট জ্বালো, তখন কি তুমি অনেক কিছু দেখতে পাও না টর্চ লাইট যেখানে দেয়ালের উপর হুম। গিয়ে পড়ে? হুম। কিন্তু দেয়ালের ওপাশে কিছু কি দেখতে পাও? না। কারণ দেয়ালে বাধা পাচ্ছে। জি। যেখানে লাইটটা তুমি দেয়ালে মারছো, তোমার টর্চ লাইটে যেখান থেকে বাল্বটা জ্বলছে আর দেয়াল পর্যন্ত যে আলো পৌঁছেছে, মাঝখানে কি কোনো বাধা দেওয়ার কিছু ছিল? না। শূন্য মাধ্যম ছাড়া? না, ছিল না। মানে মাঝখানে সবই ম্যাক্সিমাম ফাঁকা জায়গা ছিল। জি। সেই জন্য তো লাইটটা খুব সহজে পাস করতে পারছে। জি স্যার। তার মানে অধিকাংশ জায়গায় কি ফাঁকা ছিল এখানে। ঠিক তেমন এখানে দেখো, এইখানে যদি ম্যাক্সিমাম জায়গা ফাঁকা না থাকতো, তাহলে এই আলোর কণাগুলা বা এই আলফা কণাগুলা এই জায়গা কি পাস করতে পারতো? না। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায় কি, যে পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা। হ্যাঁ। তো এটা একটা সিদ্ধান্ত, উনি এই একটা সিদ্ধান্ত আসছিল। বা এখন এখানে দেখো পর্যবেক্ষণ কি কি করছে, কি কি বলছি পর্যবেক্ষণ করছে? পর্যবেক্ষণ করছে তিনটা জিনিস উনি, যে অধিকাংশ আলফা কণা কি সোনার পাত ভেদ করে চলে গেছে। জি। প্রথম কথা এটা, অধিকাংশ, আর কোন স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। এটা লিখতেছি না, তুমি ক্লাস আবার দেখে নিও। দ্বিতীয়ত কি, ওই হ্যাঁ। যে অল্প সংখ্যক বেঁকে গেছে। আর মাত্র উপসংখ্যাক বেড়ে গেছে। 20,000-এর মধ্যে একটা, এটা একটু মনে রাখতে হবে। বিপরীত আছে। বিপরীত দিকে আসছে, এইটা এমসিকিউতে আসবে, অ্যাডমিশনেও এটা আসছে। 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে আসতেছে, এটা এমসিকিউর জন্য। এবার উনি সিদ্ধান্তে আসছে, রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড এবার সিদ্ধান্তে আসছে। কি সিদ্ধান্তে আসছে? প্রথম কথা কি বললাম, যেহেতু সবকিছু পাস করে চলে যাচ্ছে, তার মানে পরমাণুর অধিকাংশ স্থান কি ফাঁকা। হুম, অধিকাংশ স্থানই ফাঁকা। ফাঁকা। আচ্ছা, আরেকটা কথা তুমি একটু খেয়াল করো এই জায়গায়। ধরো এইখানে এই একটা বড় বস্তু আর এখান থেকে একটা বড় বস্তু, এই ছোট একটা হুম। মার্বেল, এই মার্বেল দিয়ে যখন তুমি এখানে আঘাত করবা, তখন কি হবে? সে ছিটকে যাবে, হয় এদিকে যাবে, না হলে এদিকে যাবে, না হলে সে এদিকে চলে আসবে, তাই না? হ্যাঁ। তাহলে অবশ্যই দেখো এই জায়গাগুলোতে যেহেতু এ বেঁকে গেছে, এ বেঁকে আস্তে গেছে, কথা বল না, আমার তার শোনা মানে যাবে। এখানে কি হয়েছে, ধাক্কা লাগছে কোনো কিছুর সাথে। হ্যাঁ, ধাক্কা লাগছে। ধাক্কা লাগছে। আবার দেখো, প্রোটন এর চার্জ কি পজিটিভ, আর ইলেকট্রনের পজিটিভ। চার্জ কি নেগেটিভ। নেগেটিভ। পজিটিভ নেগেটিভকে কি করে? আকর্ষণ আকাশ। করে। কিন্তু পজিটিভ পজিটিভ কি করে? বিকর্ষণ। বিকর্ষণ করে। তা এই ক্ষেত্রে যেহেতু বিকর্ষণ হয়েছে, তার মানে কেন্দ্রে যে হুম। ছিল সে কি হবে পজিটিভ, কারণ আলফা কণা তো পজিটিভ। এই যে আলফা হ্যাঁ, কণাতে কি দেখছিলাম, এই চার্জ 2 না, পজিটিভ। 2+2। হুম। তাহলে আলফা কণা পজিটিভ, কেন্দ্রে যে ছিল সেও পজিটিভ। তার মানে এই ক্ষেত্রে বিকর্ষণ হচ্ছে এই জন্য। তাই হ্যাঁ। দ্বিতীয় সিদ্ধান্ত কি, যে কেন্দ্রে যে আছে সে অবশ্যই ভারী। কেন্দ্রে যে ছিল সে ভারী কি না? হ্যাঁ, ভারী। ভারী না হলে তো ধাক্কা লেগে চলে আসতো না। হ্যাঁ। হ্যাঁ। কেন্দ্রে ভারী বলে এখানে বলা হয়েছে যে পরমাণুর সমস্ত ভর এর কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, মানে এক জায়গায় করে রাখা হয়েছে এইখানে। এবং যে হুম। কেন্দ্রে আছে সে পজিটিভ চার্জ যুক্ত। এবং এইভাবেই লিখতে হবে, বা বই এভাবে লেখা আছে, কেন্দ্রে যে আছে সে পজিটিভ চার্জ যুক্ত। এবং যেহেতু এক্ষেত্রে বিকর্ষণ হচ্ছে সেজন্য সে পজিটিভ চার্জ যুক্ত, এবং কেন্দ্রে ভারী কিছু বিদ্যমান। এই ভারী ও পজিটিভ চার্জযুক্ত বস্তুকে রাদারফোর্ড নাম দিয়েছিল নিউক্লিয়াস।
তাহলে এইটাই হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, এতটুকু লিখতে হবে যদি এই কোশ্চেনটা আসে। তাহলে মূলত এমসিকিউতে এবার আসবে তোমার যে নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? রাদারফোর্ড। রাদারফোর্ড। এই ছিল তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষা সিদ্ধান্ত পর্যন্ত। এইখানে তোমার বইয়ে দেখবা আরো দুইটা এমসিকিউ আছে, যে পরমাণুর ব্যাস কত, 1 × 10⁻⁸ সেন্টিমিটার। এটা অনেক জায়গায় আসছে, এটা মুখস্থ করতে হবে পরমাণুর ব্যাসটা। এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতাগুলা সলভ করার পরে বিজ্ঞানী বোর তার বোর পরমাণু মডেলটা দিছিল। কি কি সীমাবদ্ধতা ছিল, এখানে কোশ্চেনটা কি ছিল সেটা থেকে। এই রাদারফোর্ড পরমাণু মডেলটা কিন্তু আমি এখন বর্ণনা করতেছিলাম। এইবার দেখো এখানে হুম মিলাও, এবার আমি যা যা বলছি এখানে মিলাও সেগুলো আছে কিনা। একটা নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ দিয়ে একটা পরমাণু গঠিত হবে। হুম নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং ভারী অংশ, যেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকবে। কেন্দ্রীয় থাকতে। এর আগেই বলছি নিউক্লিয়াসে তোমার পজিটিভ হুম চার্জযুক্ত প্রোটন থাকবে, আর কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। একটা এমসিকিউ অ্যাডমিশনে আসছে যে তুমি বলো তো জিঙ্কের নিউক্লিয়াসে কয়টা ইলেকট্রন থাকে? জিঙ্কের নিউক্লিয়াসে জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 30 না? 30। তা তার ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা 30টা। তাই নিউক্লিয়াসে কি ইলেকট্রন থাকে নাকি কক্ষপথে থাকে? কক্ষপথে। এইটাই কিন্তু সবাই ভুল করছিল, সবাই 30টা অ্যান্সার করছিল, কিন্তু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না। আর কক্ষপথে ইলেকট্রন থাকে। কক্ষপথে ইলেকট্রন থাকে, যে কয়টা প্রোটন থাকে ঠিক তার সমপরিমাণ ইলেকট্রন গুলা কক্ষপথে থাকে। ইলেকট্রন। সেই জন্য দেখো এখানে লেখা আছে সমসংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। তা এখন তোমার যে কয়টা পজিটিভ চার্জ বা প্রোটন থাকতেছে সেই কয়টা নেগেটিভ চার্জ থাকতেছে, তাহলে কি করবে? হ্যাঁ কেটে যাবে না, শূন্য হয়ে যায়। হ্যাঁ। সেই জন্য বলা হুম। হয় পরমাণুর চার্জ নাই। এমসিকিউতে এটা আসে যে পরমাণুর চার্জ কত, চার্জ নিরপেক্ষ। চার্জ নাই। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা, এই যে রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণনা করতে বলছে, তুমি এইভাবে না বর্ণনা করে তুমি যদি এই যেগুলো আমি বললাম যে কিভাবে রাদারফোর্ড তার পরীক্ষাটা করছে এইটুকু না লিখে যদি সিদ্ধান্তগুলো লিখো, এটাও কিন্তু হবে, এটাও একটা উত্তর বলা যায় যে এখানে উনি এই এই পরীক্ষায় এটা সফলতাগুলো লিখছে। হ্যাঁ। ধনাত্মক চার্জযুক্ত দেখো চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যেহেতু আকর্ষণ করে আকর্ষণ সেটাই বলা যেহেতু। আছে, দেখো এরা আকর্ষণ করবে। আর যেহেতু এখানে তোমার ধরো পজিটিভ চার্জ আর এখানে তোমার ইলেকট্রন থাকতেছে কক্ষপথে, তাহলে এখানে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রনটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে একটা কেন্দ্রমুখী বল থাকবে হুম কেন্দ্রের দিকে, সেটাই। আর তুমি যখন একটা হাতে সুতা বেঁধে অপর প্রান্তে পাথর বেঁধে ঘোরাতে থাকো, দেখবা পাথরটা ছিঁড়ে গেলে, ওই সুতাটা ছিঁড়ে গেলে পাথরটা ছিটকে চলে যায়, ওইটাকে হুম। বলা হয় কেন্দ্র বিমুখী বল। এখানেও ঠিক তাই, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল থাকবে, এই দুটো সমান হয়ে যায় যার জন্য ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতে পারে। জি। এটাই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের গঠন। আচ্ছা, তারপরে দেখো পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, যে 1 নাম্বার 2 নাম্বার মডেলের মধ্যে কোনটা বেশি উপযোগী এবং কেন সেই ব্যাখ্যা করতে হবে। সর্বদা বোর পরমাণু মডেলটা উপযোগী, কেন উপযোগী সেইটা ব্যাখ্যা আসতে হবে। তুমি মোটামুটি 4টা কারণ মনে রাখো, আমি 4টা কারণ বুঝাই দিই, সেই 4টা কারণই তুমি অ্যান্সার করো। আচ্ছা, প্রথমে তুমি এমসিকিউ এর জন্য এখানে যেভাবে লেখা আছে এখানে পয়েন্ট আকারে লেখা নাই, এটা কেটে নিচ্ছি তো টেস্টপেপার থেকে, এখানে পয়েন্ট আকারে লেখা নাই, তুমি তোমার মতো করে পয়েন্ট আকারে লিখতে পারো। এখন দেখো প্রথমে এমসিকিউ এর জন্য তোমাকে মনে রাখতে হবে রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি আর বোর পরমাণু মডেলের ভিত্তি কি। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আলফা কণা পরীক্ষা, আর বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, তাহলে বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আমরা যে আলফা কণা পরীক্ষাটা দেখছি ওইটা। এটা। এখন এইবার আসো তুমি পয়েন্ট আকারে কি কি লিখবা। রাদারফোর্ড একটা কথা বলছিল, উনি বলছিল কি
যে গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরতে থাকে ঠিক ইলেকট্রনগুলা তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এইটা বলাটা রাদারফোর্ডের ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? দেখো, গ্রহগুলোর তো কোনো চার্জ নাই, না। কিন্তু ইলেকট্রন এবং প্রোটন এদের চার্জ আছে। তাহলে এদের সাথে কি তুলনা করা সঠিক হয়েছে রাদারফোর্ডের? না। সঠিক হয় নাই। এটা একটা ভুল ছিল। এই যে এখানে দেখো সেই কথাটা, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ চারপথে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে যেমন ভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কোন মডেলে বলা হচ্ছে? রাদারফোর্ড পরমাণু মডেলে। সেই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম বলা হয় সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল। যেহেতু উনি সৌরমণ্ডল সোলার সৌরজগতের সিস্টেম মডেলের মডেল। সাথে তুলনা করছে বলে এটাকে সৌর মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। এটা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, আচ্ছা ম্যাক্সওয়েলটা কি বলছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বলছিল সেটা আমি একটু বলে নিই, তারপরে এটা বোঝাচ্ছি। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছিল, যদি কোনো চার্জযুক্ত কোনো কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে আস্তে আস্তে ঘুরতে 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 সে তার শক্তি হারায় ফেলবে এবং একসময় সে নিউক্লিয়াসের সাথে মিলে যাবে। এইটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। হুম। কিন্তু বাস্তবে আমরা পরমাণুতে কিন্তু সেটা দেখি না। পরমাণুতে কি দেখি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, কিন্তু কখনো এই নিউক্লিয়াসে আসে না। আসে না। হ্যাঁ। তাহলে এটা কি? এটা তো সঠিক না এটা রাদারফোর্ডের ভুল। ক্ষেত্রে। এই যে ঘুরতে থাকলে এটা শক্তি বিকিরণ করবে এবং আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে, নিউক্লিয়াসে আপতিত হবে। তার মানে পরমাণুর কোনো হুম। অস্তিত্ব থাকবে না। তাহলে এটা দিয়ে কি রাদারফোর্ড জি। পরমাণু মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় নাই? ব্যর্থ হয়েছে। তারপরে আরেকটা কিছু করা যায় না রাদারফোর্ডে। দেখো, রাদারফোর্ড মডেলে বর্ণালী রেখা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় নাই। বোর পরমাণু হুম। মডেলে এসে বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আবার ইলেকট্রনের কক্ষপথ নিয়েও কিছু বলা হয়নি। বৃত্তাকার কক্ষপথের ধারণাটা বোর পরমাণু মডেল থেকেই পাওয়া যায়। তাহলে এই মডেলে কক্ষপথের কোনো ধারণা পাওয়া যায় না। তাহলে কি কি হয় নাই? ওই যে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা সঠিক হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বটা একটা, তারপরে ভুল। হচ্ছে বর্ণালী রেখা, এবার হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের কোনো ব্যাখ্যা দেয় নাই। যে সবগুলা ব্যাখ্যা আছে হচ্ছে বোর পরমাণু মডেলে। এই যে দেখো, জি। অপরদিকে বোর পরমাণু মডেলে আসো, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এইটা এমসিকিউতে আসে যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় কোন মডেল দ্বারা? বোর পরমাণু বোর মডেল দ্বারা। পরমাণু মডেল। এই মডেল অনুসারে কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথ, এখানে দেখো কক্ষপথের ধারণা আসতেছে, কক্ষপথগুলো হয় হুম। বৃত্তাকার, তাহলে ওর অপোজিট গুলো সব এখানে হবে। এবার এইখানে হাইড্রোজেনের মতো যারা আছে, হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা না? একটা। একটা ইলেকট্রন। তা এরকম যাদের একটা করে ইলেকট্রন আছে তাদের হুম। বর্ণালীর ব্যাখ্যা করতে পারে। এইটা এমসিকিউতে আসে যে নিচের কোন আয়নের জন্য বোর মডেল প্রযোজ্য? দেখো তো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 না? একটা ত্যাগ দুই। করছে। প্লাস, হুম। প্লাস মানে কি একটা ত্যাগ করছে, 2 প্লাস মানে দুইটা ত্যাগ করা, 3 প্লাস মানে তিনটা ত্যাগ করা। তা হিলিয়ামের ছিল 2, একটা ত্যাগ করে দিছে, আছে কয়টা? একটা। লিথিয়ামের 3, ত্যাগ করছে দুইটা, আছে একটা। একটা। বেরিলিয়ামের 4, ত্যাগ করছে তিনটা, আছে একটা। তাহলে একটা। এইগুলার জন্যই বোর মডেল প্রযোজ্য। এই চারটার মধ্য থেকেই থাকবে এবং এই তিনটাই তোমার এমসিকিউতে থাকবে। তাহলে এই তিনটার জন্য প্রযোজ্য। তুমি যদি, তোমাকে যদি এখানে দিতাম হিলিয়াম, এটার জন্য কি বোর মডেল প্রযোজ্য? না। কারণ এখানে দুইটা ইলেকট্রন। যদি বলতাম হুম। লিথিয়াম 1 প্লাস, প্রযোজ্য? হ্যাঁ, প্রযোজ্য। লিথিয়াম 1 প্লাসের জন্য লিথিয়ামের ওয়ান পারমাণবিক প্লাস। সংখ্যা কত? না, প্রযোজ্য না। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, হুম। ত্যাগ করছে একটা, ইলেকট্রন তো দুইটা থাকতেছে, হবে না? হ্যাঁ, এটা না। যদি এখানে হবে না। বেরিলিয়াম 2 প্লাস দিতাম বা বেরিয়াম টু বেরিলিয়াম 1 প্লাস। প্লাস দিতাম, ওয়ান প্লাস দিলে হবে না। 2 প্লাস দিলে হবে। কিভাবে বলো? টু প্লাসে এখানে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। ইলেকট্রন সংখ্যা কত? 4। তা দুইটা ত্যাগ করলে থাকে কয়টা? দুইটা। তাহলে হবে? দুইটা থাকলে। এখানে বলেই দিছি একটা ইলেকট্রন থাকলেই বোর মডেল প্রযোজ্য। ও, হবে না, হবে না। এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণু মানে হাইড্রোজেন এবং যে সকল আয়নের একটা ইলেকট্রন আছে তাদের জন্য বোর মডেল প্রযোজ্য। এইটা মাস্ট তুমি এইচএসসি এমসিকিউ তে পাবা এই কোশ্চেনটা, হুম। যে কোনটার জন্য বোর মডেল প্রযোজ্য প্রযোজ্য না, এই টাইপের কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো যে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে গেলে বর্ণালী সৃষ্টি হবে। আচ্ছা, বর্ণালীটা কিভাবে হুম। সৃষ্টি হয়? এখন দুইটা ঘটনা এখানে ঘটে, এটা আমি এখানে বলে রাখি।
ধরো এই একটা কক্ষপথ, এই আর একটা কক্ষপথ। ইলেকট্রন কি করতে পারে? ইলেকট্রন এই জায়গা থেকে লাফিয়ে উপরে যেতে পারে, অথবা উপর থেকে লাফিয়ে নিচে আসতে পারে। নিচে আসতে পারে। এখন এইখান থেকে উপর থেকে, উপর থেকে মানে কি উপরের শক্তি স্তরগুলো কি শক্তিশালী নাকি কম শক্তিশালী? শক্তিশালী। শক্তিশালী, মানে উচ্চ শক্তি স্তর উপরের গুলা। হ্যাঁ, উচ্চ শক্তি স্তর। তাহলে এটা হচ্ছে তোমার উচ্চ শক্তি স্তর। সেখান থেকে ধরো আমি আসতেছি নিম্ন হুম, শক্তি স্তরে, উচ্চ থেকে নিম্নে আসতে হবে। তাহলে উপর থেকে নিচে আসে, তখন কোশ্চেনটা এরকম আসবে, শক্তি শোষণ হয় নাকি ওই শক্তি বিকিরণ হয়, এই দুইটা কোশ্চেন আসবে। এখন সহজে মনে রাখো, এগুলা মনে রাখা ঝামেলা, এইভাবে একটু মনে রাখতে পারো। উচ্চ মানে যারা ধনী, তাদেরকে গরিবের সাথে মিশতে হবে। তাই কিভাবে মিশতে পারবে? হুম, তাদেরকে গরিবের মতো আচরণ করতে হবে, মানে গরিবদের যেমন টাকা পয়সা কম, তাদেরও টাকা পয়সা হ্যাঁ, কম হতে হবে, তার মানে তাদেরকে টাকা পয়সা দান করে আসতে হবে। তাহলে উচ্চ কক্ষপথ হ্যাঁ, থেকে নিম্ন কক্ষপথে আসতে গেলে শক্তি বিকিরণ করতে হবে, দান করা মানে বের করে দিতে হবে, শক্তি বিকিরণ করতে বিকিরণ হবে। করতে হবে। শক্তি বিকিরণ করা মানে কি ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া। হ্যাঁ, ঠিক তার উল্টা, নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথে যাবা তখন কি করবা? টাকা পয়সা জমাতে হবে। হুম, জমিয়ে তো ধনী হওয়া যাবে না, হলে তো ধনী হওয়া যাবে না। তাহলে যখন না, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাব, তখন শক্তি আমরা শোষণ করব। যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকামটাই হচ্ছে শোষণ। তাহলে এইটাই আসবে অ্যাডমিশন টাইমে, এইটাই আসবে এইচএসসি তে, যে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে শক্তি শোষণ না বিকিরণ, আর বি- নিম্ন থেকে উচ্চে বিকিরণ, আসলে। এই দুইটা মনে শক্তি রাখবা, শোষণ। যে কোনো একটা। দুইটা মনে রাখতে যাও না, গুলাই যাবে, একটাই মনে রাখবা, যেটা ইচ্ছা। তাহলে এই এখান থেকে আমরা সামারিতে কি আসতে পারি, কোনটা বেশি ভালো, রাদারফোর্ড নাকি বোর? বোর মডেল। রাদারফোর্ডে বোর। রাদারফোর্ডটা ভালো না, রাদারফোর্ডে কিছুই তো ব্যাখ্যা করা যায় হুম, না, এই জন্য ওটা অতটা বোর মডেল ভালো। ভালো না। তো ওইটাই তোমার প্রশ্নে আসবে। আরেকটা জিনিস তোমার আসতে পারে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল থেকে, এই যে দৃশ্যকল্প 2 মানে কি, এটা কি মডেল? বোর পরমাণু মডেল। বোর দেখো মডেল। অনেকগুলো কক্ষপথ, তাহলে এই বোর হুম, পরমাণু মডেলের স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি রাদারফোর্ড পরমাণুর চেয়ে অধিক ফলপ্রসূ, ব্যাখ্যা করো। এই যা যা বলে আসি সবগুলো এখানে একইভাবে ব্যাখ্যা করতে হবে, একই জিনিস। শুধু লিখতে হবে কি, ওই যে রাদারফোর্ডের যে ত্রুটিগুলো আছে সেইগুলো একটু তুমি একটু রিডিং দিলেই বুঝতে পারবে, এগুলো যা যা আগে বলে আসতেছি হুম, সব তাই এখানে আছে, রিপিট। এই জন্য এটা হ্যাঁ, ডিটেলস বলার প্রয়োজন নাই, এটা তুমি একটু পড়ে নিও। এখন আসো এখানে গয়ের কোশ্চেনটা, একটু খেয়াল করো এখানে কি আছে। এ মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এখানে, বলো তো মৌলটা কি? আর্গন এর পারমাণবিক আর্গন। সংখ্যা কত? নেক্সট দিন একটা কাজ করবা, নেক্সট দিনের আগে 1 থেকে অন্তত 30 এই পারমাণবিক সংখ্যাগুলা, এবং এই কোন পারমাণবিক সংখ্যা দিয়ে কোন মৌল নির্দেশ করে, এগুলো একটু মুখস্থ করবা। এসএসসি থেকে এগুলো আচ্ছা। মুখস্থ করার কথা, কেন ভুলে গেছো জানি না। তো যাই হোক, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, তার মানে হুম, এইটুকুর মধ্যে হচ্ছে 18, আর এই হচ্ছে 5, 18 5 23, আর এই 24, তাহলে এই মৌলটা হচ্ছে 24। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের হচ্ছে 24। হ্যাঁ, এইখানে কোশ্চেনটা কি সেটা দেখো, বলছে এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে, ব্যাখ্যা করো। মানে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা, সেই কোয়ান্টাম সংখ্যা চলে আসে এখানে। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যাগুলো তাহলে আগে পড়াইনি, তো এখান থেকে কোয়ান্টাম সংখ্যা চলে আসতেছে, একটু আইডিয়া দিয়ে দিই। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা, তোমার প্রথমে আসতেছে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এমসিকিউতে আসে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক হচ্ছে n। এটা কি নির্দেশ করবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করবে? এটা হচ্ছে তোমার শক্তি স্তর সত্যি। এর আকার নির্দেশ করবে, বা আস্তে কথা বলো না একটু। আচ্ছা, শক্তি প্রথম। স্তরের আকার নির্দেশ করবে, বা এটার বাংলা বলা যায় কক্ষপথ। শক্তি স্তরের বাংলা হচ্ছে কক্ষপথ। এই শক্তি এমসিকিউতে আসে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার কি নির্দেশ করে? শক্তি স্তর বা শক্তি কক্ষপথের স্তরের আকার নির্দেশ কক্ষপথ। করবে। হুম, এরপর আসে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা।
সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় এল দ্বারা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? কক্ষপথের আকৃতি নির্দেশ করবে। এটা এমসিকিউতে আসে। তারপরে তোমার ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। এম। এটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। আরেকটা আছে হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এটার নামটা থেকে বোঝা যাচ্ছে স্পিন মানে কি, এটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ঘূর্ণন। এই কয়েকটা কথা, মূল কথাগুলো মনে রাখো, এগুলা পাইলে তুমি এগুলো অ্যান্সার করবা। তাহলে আমরা এখান থেকে প্রতীক জানলাম, কোনটা কি নির্দেশ করে সেটা জানলাম এমসিকিউ এর জন্য। এবার আসো, তাহলে এই এন এর মান কি নির্দেশ করে? কক্ষপথ নির্দেশ করে। সবকিছু। হ্যাঁ, কক্ষপথ। এন এর মান যদি 1 হয় সেটাকে বলা হবে কি? প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ। এন এর মান 2 হলে সেটাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ। এন এর মান 3 হলে সেটাকে তুমি বলবা তৃতীয় কক্ষপথ। থার্ড। তারপরে ফোর্থ। এই কয়টাই লাগে। এখন এখান থেকে আরেকটা জিনিস তোমাকে পড়তে হবে। এই 1 নাম্বার কক্ষপথ এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি? এল। 2 নাম্বারটাকে এল। 3 নাম্বারটাকে এম, 4 নাম্বারটাকে এন। তার মানে তোমার যদি এন। এরকম বলে এম তম কক্ষপথ, তার মানে বুঝে নিতে হবে এটা এন নির্দেশ করতেছে 3। যদি হুম। এল বলে তাহলে 2। 2। মাঝে মাঝে এই কে এল এম এন দিয়ে কোশ্চেনে থাকে, সেজন্য আমি এটা বলে দিলাম। আচ্ছা, এখন আমরা পড়তেছি কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান কি হতে পারে? 1 এক। থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ। কতটা কক্ষপথ থাকবে সেটা তো আমরা জানি না। হুম। এই জন্য এইটা এন এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এবার আসো এল এর মানে। এন এর মানে আর কিছু বলার নাই। হ্যাঁ, আরেকটা জিনিস এন এর মান থেকে আমাকে জানতে হবে, সেটা হচ্ছে, তাহলে এখান থেকে এন এর মান কি হতে পারে? 1 2 3 4 ডট ডট ডট। এন এর মান থেকে আমরা বের করতে পারি টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। হুম। টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি হচ্ছে 2n² সূত্র দিয়ে। একটা কথা মনে রাখবা, পরমাণুতে অরবিটাল যে কয়টা থাকে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², তাহলে অরবিটাল কি হবে? তার দেখতে। অর্ধেক না? হ্যাঁ। অরবিটাল যে কয়টা থাকবে তার 2 গুণ থাকবে হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যা থাকবে তার অর্ধেক থাকবে হচ্ছে তোমার ইলেকট্রন, ওই অরবিটাল। তার মানে অরবিটাল হচ্ছে অরবিটাল। n²। এরকম এন বলবে স্কয়ার। যে, এরকম এমসিকিউ আসে, 3 নাম্বার কক্ষপথের টোটাল অরবিটাল কত? বলো তো। 3 নম্বর কক্ষপথে হচ্ছে, তাহলে হচ্ছে। 3 এর স্কয়ার দিবা। হুম। যেটা এন এর মান, এই কক্ষপথ মানে কি? এন এর প্রথম মান কোয়ান্টাম সংখ্যা এন এর মান। তৃতীয় বলে দিচ্ছে, তার মানে এন এর 9। মান 3। তাহলে 3 এর স্কয়ার মানে কত? 9। 9। যদি এখানে ইলেকট্রন সংখ্যা হ্যাঁ। বলতো তখন 2 এর স্কয়ার মানে 9 × 18। 18 হতো তখন। এরকম এমসিকিউ এখান থেকে হুম। আসে। এবার এগুলাও তোমার সৃজনশীলেও লাগে। তাহলে এটাই তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে হবে। তাহলে এই যে 2n² সূত্রটা, এইটা কিন্তু প্রধান শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরের। তাই প্রধান শক্তি স্তরের অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বের করতে হয় এই সূত্র দিয়ে। কিন্তু উপশক্তি স্তর কিন্তু আলাদা। উপশক্তি স্তর বা অরবিটাল, যেটা তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করতে পারবা। আমি ওটা আসতেছি। এখন আসো আগে এল এর মানের হিসাবটা করি। এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এল এর মান কি হবে মনে রাখবা? এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হবে। মানে কি? দেখো, তোমার বলা হয়েছে n এর মান 3, বলা হয়েছে ধরো তোমার n এর মান 3। তা n এর মান যদি 3 হয়, তোমার কোশ্চেন এরকম আসলো l এর মান কত? তা l এর মান কি বলছি? 0 থেকে n-1 পর্যন্ত। তো তুমি লিখো এখানে 0 থেকে n-1 মানে কি? 3 - 1 3 কত হয়? মাইনাস 2। 1। 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তার মানে তুমি কয়টা মান পাবা? 0 আর 2 এর মাঝে 0 থেকে 2 পর্যন্ত যাবা। 0 0 1 2 1 3টা। 2 তিনটা মান। তাহলে l এর মান n এর উপর নির্ভরশীল।
হুম এইটা আমার কাজে লাগবে, এটা একটা জিনিস। এইখান থেকেও আবার তুমি বের করতে পারবা ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা। এইটা উপশক্তি স্তরে এরকম কোশ্চেন আসবে, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু 2l+1। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? এটা তো এইচএসসি তে এই দুইটা সূত্র প্রায় আসে, এবার অ্যাডমিশনেও আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে না কোথায় যেন এই সূত্রই আসছে, শুধু সূত্র। আমরা কি বলছি? ইলেকট্রনের অর্ধেক থাকবে অরবিটাল, বা অরবিটালের দ্বিগুণ থাকবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন তাহলে এখান থেকে কি বলবা? 2 2l+1। অন অরবিটাল সংখ্যার দ্বিগুণ থাকবে সর্বদা কি? ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা। সংখ্যা। তাই অরবিটাল সংখ্যার সূত্র হচ্ছে 12+1, এর সাথে 2 গুণ করলে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। হুম তাহলে যদি এরকম বলা হয় যে l সমান 2 হলে ইলেকট্রন নাম্বার কত হবে, তখন তুমি কি করবা? 2 ইন্টু 2 l এর ইন্টু জায়গায় 2 বসাবা। 2 ইন্টু 2 প্লাস 1 10। 5 10 হবে। হ্যাঁ যদি অরবিটাল বলতো তখন হতো। 5। তাহলে এটাই হচ্ছে তোমার এই, এখান থেকে এতটুকু জানলেই এনাফ। আচ্ছা, হুম অরবিটাল যেহেতু পড়তেছি, আচ্ছা অরবিটালগুলো আমি একটু পরে আলোচনা করি, আগে কোয়ান্টাম সংখ্যা পড়তেছি, এটা নিয়েই কথা বলি। এবার আসো ত্রিমাত্রিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম ম্যাগনেটিক। বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই এম এর মান এর আগে যেটা ছিল এল তার উপর নির্ভরশীল। হুম এম এর মান কি হবে? এম এর মান তাহলে শূন্য সহ প্লাস মাইনাস এল, শূন্য সহ মানে শূন্য থেকে শুরু করে প্লাস মাইনাস এল পর্যন্ত। তার মানে যদি তোমার এল এর মান 2 হয়, এম এর মান কি হবে? শূন্য 2 সহ প্লাস নর মাইনাস 2। তার মানে 0 থেকে +2 পর্যন্ত যাইতে হবে, 0 থেকে -2 পর্যন্ত যাইতে হবে। তার মানে কয়টা হয়? -2, -1, 0, 0 +1, 1 2 +2, টোটাল 5টা। 5টা। এই যে তুমি বলছিলে না অরবিটাল সংখ্যা 5টা, দেখো 5টা হ্যাঁ হইছে। হ্যাঁ হয়েছে। এই এম এর মানই তোমার অরবিটাল নির্দেশ করে। হুম এম এর মান তুমি যে কয়টা পাবা সেই কয়টাই হচ্ছে অরবিটাল। এম এর মান অরবিটাল নির্দেশ করে। আচ্ছা, লাস্টে আছে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম বা সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে তেমন কিছুই নাই, যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং একটা হয় যদি তোমার পজিটিভ হাফ, আর একটা হবে নেগেটিভ হাফ, অন্য কোনো কিছু হবে না, মানে একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। বিপরীতে। তা এই হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এইটুকু আইডিয়া জানলেই যথেষ্ট, এতটুকু না জানলে কোনোভাবে কোনো কিছু সলভ করা যায় না। এইটুকু আমরা এখান থেকে বুঝলাম। আচ্ছা, এখন এইখান থেকে যে জিনিসটা আমার চলে আসবে সেটা হচ্ছে অরবিটালের কনসেপ্টটা। এটাও পড়ে ফেলি, কারণ অরবিটাল না জানলে অনেক কিছুই জানতে পারি না আমরা। অরবিটাল, অরবিটাল অরবিট মানে হচ্ছে কক্ষপথ, আর অরবিটাল মানে কিন্তু শক্তি স্তর স্তর। আসে। কিন্তু অরবিট মানে কি, অরবিটাল মানে কি, অরবিটালের সংজ্ঞাও আসবে পরীক্ষায়, সেটা আমরা করব। আচ্ছা, অরবিটাল দেখো, অরবিটাল গুলাকে সাধারণত এস, পি, পি ডি, এফ, ডি এফ। এইগুলো তো জানো। এই হুম চারটা সম্পর্কে এতটুকু জানলেই এনাফ, এস, পি, ডি, এফ। এখন ডিটেলস তো বলার সময় নাই, এতটুকু বলছি, এইটুকু মুখস্থ রাখো, এইটুকুই তোমার জন্য যথেষ্ট। এল এর মান 0, এল এর মান 1 হতে পারে, এল এর মান 2 হতে পারে, এল এর মান 3 হতে পারে, এই কয়টাই দেখো। এল এর মান যদি 0 হয় সেটাকে তখনই হবে এস অরবিটাল, এল এর মান 1 হলে সেটা হবে পি অরবিটাল, পি
ডি অরবিটাল অ্যান্ড এফ Yep. অরবিটাল। এটুকু মুখস্থ করে রাখতেই হবে। এটা আচ্ছা। এটা ঠিক আছে। এরপর এখান থেকে একটা জিনিস একটু পড়াই ফেলি, আকৃতি কি হবে। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার বা ফুটবল আকার, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, আর ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। আর এফ এরটার আকৃতি নাই, জটিল আকৃতি। গোলাকার মানে তো এরকম, আর ডাম্বেল বলতে হুম। এরকম, আর ডাবল ডাম্বেল মানে এটা এরকম দুইটা ডাম্বেল হবে। এই হ্যাঁ। আমরা দেখবো, এগুলো আসবে, রিটেনে আসছে, কোশ্চেনেও আসে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, হ্যাঁ, একটা কোশ্চেন এখান থেকে প্রায় আসে, এমসিকিউতে আসে, এবং সেটা দেখাবো। যে একটা কোশ্চেন দিয়ে বলে এমসিকিউতে যে অরবিটালটা সম্ভব কি সম্ভব না, অরবিটাল সম্ভব কি সম্ভব না, অরবিটাল এমসিকিউর জন্য মনে রাখবা, এল এর সামনে, এল না, এস এর সামনে, তারপরে অনুধাবনে কিভাবে লিখবে বুঝাই দিচ্ছি। এস এর সামনে সর্বনিম্ন বা কমপক্ষে এক থাকতে হবে, সর্বোচ্চ যা ইচ্ছা থাকতে পারে। পি এর সামনে সর্বনিম্ন 2 থাকতে টু হবে, থাকতে ডি এর সামনে সর্বনিম্ন 3 থাকতে 3 হবে, অ্যান্ড এফ এর সামনে F সর্বনিম্ন 4 4 থাকতে হবে। হুম তাহলেই অরবিটাল সম্ভব। নতুবা সম্ভব না। এগুলা যেন আর পরীক্ষার খাতায় লিখো না, ওই অনুধাবনে আসলে, এগুলো হলো শর্ট টেকনিক এমসিকিউ মনে না। রাখার জন্য। নতুবা নয়। তাহলে আমি কতগুলো লিখি বলো তো। 3F এটা কি সম্ভব? 3F না, না। সম্ভব না। 4D, না, সম্ভব না। 4D, 4D। ডি এর সামনে সর্বনিম্ন 3 থাকতে হবে, সর্বোচ্চ যা ইচ্ছা থাকতে পারে। দেখো ডি এর ও সামনে হ্যাঁ, সর্বনিম্ন 3 সম্ভব থাকতে হবে, সম্ভব। এটা সম্ভব। দেখে বলবা, আন্দাজে হ্যাঁ, সাথে সাথে সম্ভব। বলবা না। 5F, হ্যাঁ, সম্ভব। 5F সম্ভব। 2P, 2P সম্ভব। 2D না, সম্ভব না। সম্ভব না। এই এই জিনিসটা কিন্তু তোমার হয়ে গেল, একটা এমসিকিউ এখান থেকে পেয়ে গেলে তুমি, তাহলে এটা বুঝছো। আচ্ছা, এরপর থেকে তোমার হুম। যেটা আসে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেট। কোয়ান্টাম সংখ্যার সেট লিখতে বলে, গয়ে কোশ্চেন আসে, আর এমসিকিউ দিয়ে বলে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক না। সেট বলতে কি, ওই এন এল এম এস, এই চারটার মান দেখাতে হবে। তা এটার কিছু টেকনিক আছে, টেকনিকগুলো খেয়াল করো। আমরা কি বলছি প্রথমে, এন এর মান এর উপরে এল এর মান নির্ভরশীল না। প্রথমে কি ছিল, হুম। এল এর মান ছিল হচ্ছে n-1 পর্যন্ত, তাহলে কি কখনো এন আর এল এর মান কি সমান হবে? না। না, সর্বদা এল এর মান ছোট হতে হবে। তাহলে এন আর এল সমান হওয়া যাবে না, এন আর এম কখনো সমান হওয়া যাবে না। মান হবে না। আবার এন এর মান কখনো 0 হওয়া যাবে না, কারণ 0 হলে তো কোনো কক্ষপথ থাকতেছে না, হুম। এটা হওয়া যাবে না। আবার কখনোই এন এর মান, এন এর মান থেকে এল এর মান বড় হওয়া যাবে না, এল এর মান থেকে কখনো এম এর মান বড় হওয়া যাবে না, কারণ এম তো এল এর উপর নির্ভরশীল, তার থেকে তো বড় হওয়া যাবে না। হুম। তার মানে তো কোশ্চেনই আসে না এম এন থেকে বড় হবে, এটাও হওয়া যাবে না, এটাও হওয়া যাবে না। আর এস এর মান প্লাস মাইনাস হাফ, এই দুইটা বাদ দিয়ে অন্য কিছু হওয়া যাবে না। তো এখানটায় যদি এই রকম হয়, এস প্লাস মাইনাস হাফ বাদে অন্য কিছু
হলে সেই সেটটা সঠিক না। যেমন দেখো, আমি একটা লিখি, n এর মান আমি 4 বললাম, l এর মান আমি 3 বললাম, m এর মান আমি -2 বললাম, s এর মান আমি +1/2 বললাম। এটা কি সঠিক? দেখো খেয়াল করো, প্রত্যেকটা মিলাবা। আমরা বলছি n এর মান আছে, l এর মান n এর মান কি সমান? না, না, l এর মান ছোট হতে হবে। ছোট আছে? আছে m এর মান আমরা কি বলছিলাম? ছোট। 0 সহ +-l। হ্যাঁ, এখানে যদি আমি -3 দিতাম সমস্যা ছিল? না। -1 দিলেও সমস্যা ছিল না, 0 দিলেও সমস্যা ছিল না, +3 দিলেও কোনো হুম, সমস্যা ছিল না। সমস্যা ছিল কারণ না, m এর মান l এর উপর নির্ভরশীল, সমান নির্ভরশীল হতে পারে। s এর মান +1/2 অথবা -1/2, যেকোনো একটা হতে হবে। তাহলে হতে এই পারে। কোয়ান্টাম সংখ্যার সেটটা কি হ্যাঁ, সঠিক না? সঠিক, সঠিক। সঠিক। এরকম দেখো আরেকটা আমি একটু বলি তোমায়, n সমান 2, l সমান 2, m সমান -1, s সমান +1/2। এটা কি সঠিক? একটু ভাবো, আমি আরেকটা লিখি। বলো 2 নাম্বারটা কি সঠিক? নম্বরটা এল এর মান সমান হওয়া যাবে? কি বলছি, n সমান এল। l হলে সেই সেটটা সঠিক না, n সমান হ্যাঁ, m হলেও সেই সেটটা সঠিক না। তাহলে এখানে n আর l সমান দিছে, তাহলে এই সেটটা সঠিক হবে? না, সঠিক না। এটা সঠিক না। এই 3 দ্বিতীয়টা নাম্বারটা ঠিক আছে। সব কয়টা এন এর থেকে চারটাই এর মান দেখতে ছোট, হবে। হুম। তাহলে এটা m এর মানটা দেখো, m এর মান কি ঠিক আছে? m এর মান কি বলছিলাম, 0 সহ প্লাস। -l। তাহলে এখানে l এর থেকে m এর মানটা কি বড় হয়ে গেছে না? হ্যাঁ, বড় হয়ে গেছে, হবে না এটা। এটা হওয়া যাবে না। এই যে দেখো সত্যটা আমরা বলছি এখানে, হ্যাঁ, এটা হবে না। এটাও হওয়া যাবে না। 4 নাম্বারটাও কি হবে? 4 নাম্বারটা হ্যাঁ হবে। 4টা দেখছো, শেষেরটা দেখছো? শেষে +1 দিয়ে ও, দিছি। 4টাই দেখতে হবে এখানে। এখানে কি বলছিলাম, হয় এটা কি +1/2 হতে হবে, না হলে -1/2 হতে হবে, অন্য কিছু এটা হবে, এটা হবে না, এটা হওয়া হবে যাবে না। না। তাহলে তুমি 2টা 3টা দেখলে হবে না, 4টাই দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ, যে কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক হবে কি সঠিক হবে না। হ্যাঁ, বুঝছি। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা এইখানে ডিটেইলস বললাম, এইটুকুই তোমার জন্য যথেষ্ট। এবার প্র্যাকটিস করতে হবে তোমার। এবার এখানে কোশ্চেনটা খেয়াল করো, হুম, এ মৌলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যায় ভিন্নতা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা হয়নি এই জায়গায়, এই যে অরবিটাল সম্ভব কি সম্ভব না এটা দেখছিলাম। এস অরবিটাল অরবিটাল হ্যাঁ, কয়টা, পি এর অরবিটাল কয়টা, ডি এর কয়টা, এফ এর কয়টা, এগুলা বের করা যায় না? হ্যাঁ। এস এর অরবিটাল কয়টা বলো তো? এস এর সূত্রটা কি? অরবিটাল হচ্ছে 0, 2। 2 * l + 1, ওই সূত্র। তাহলে l এর মান তো 0, হ্যাঁ, তার মানে একটাই, এটা ওর তো কোনো এক। অরবিটাল নাই। পি এর 2 ইনটু, পি 2 এর জন্য ইন্টু কত, l এর 1, মান 1, 1, তাহলে 3টা। 3টা। পি এর অরবিটাল 3টা, ডি এর, 5টা। ডি এর হচ্ছে 5টা, আর এফ এর হচ্ছে 7টা। 7টা। এইগুলো কিন্তু এমসিকিউতে আসে। এবার এখান থেকে তুমি হুম, বলতে পারো ইলেকট্রন নাম্বার কয়টা, তো এর ইলেকট্রন 2টা, এর দ্বিগুণ করে দিবা ইলেকট্রন 6টা, এর 6টা। 10টা, এর হচ্ছে 14টা। এস এই 14টা। জন্য দেখবা এস এ সর্বোচ্চ 2টা, পি তে সর্বোচ্চ 6টা, ডি তে সর্বোচ্চ 10টা, আর 10টা। এফ এ সর্বোচ্চ এফ তে 14টা সর্বোচ্চ করে থাকে, 14টা। এর বাইরে থাকতে পারে না। কেন থাকতে হুম, পারে না সেটা ব্যাখ্যা কিন্তু এইখানে। হ্যাঁ, দেখছি। তাহলে এবার কি বলছে, ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন থাকবে। ডি ইলেকট্রন সমূহের, ডি এর ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 5টা না? এখানে কয়টা দিছে? 5টা। ডি এর অরবিটাল দেখছিলাম 5টা। অরবিটাল নিয়ে আমার হুম, এখানে খুব বেশি মাথা ব্যথা নাই।
কিন্তু এখানে ডি এর অরবিটাল দেওয়া আছে 5টা। থাক, বলছে ডি ইলেকট্রন সমূহের কি দেখাতে হবে, একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, এইটা দেখাতে হবে। এখন এইখানে আছে কি 3d5 যেটা আছে সেটা একটু তুমি আগে লিখো। এখানে আছে হচ্ছে 3d5 3d5 অরবিটালটা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব। এখন আমি শুধু অল্প একটু করে বলি না আকৃতিগুলো নিয়ে। ডি এর অরবিটাল ছিল 5টা না, 5টা অরবিটাল হচ্ছে একটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই হচ্ছে ডি এর 5টা অরবিটাল। ডি এর 5টা অরবিটাল। 5টা এই অরবিটাল। 5টা অরবিটালে এখানে তুমি বক্স করবা, এই নিচে করতে পারো বা উপরে করতে পারো ইচ্ছা। 5টা বক্স করে এইখানে যে কয়টা ইলেকট্রন থাকবে ডিতে সেই কয়টা ইলেকট্রন এখানে বসায় দিতে হবে। 1 2 3 4, এখানে ইলেকট্রন আছে 5টা। যে কয়টা থাকুক তুমি প্রথমে একটা একটা করে বসায় নিবা। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। যদি 6 7 থাকতো তাহলে এখান থেকে আবার যাইতে হতো। হুম। দেখাতে বলছিল কি এইটাকে বুঝো, কোয়ান্টাম সংখ্যা যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন থাকবে, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন থাকবে সেটা দেখাতে হবে। একটু খেয়াল করো তো, এখানে আছে হচ্ছে 3d5, হ্যাঁ 3d5 এইটা কিসের মান, n এর মান না? n এর মান। প্রথমে যেটা হ্যাঁ থাকবে সংখ্যা যেটা থাকবে সেটা হবে সর্বদা n এর মান। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ n এর মান কত, 3। 3। d এর জন্য একটু আগে হুম, বলছিলাম l এর মান কত হবে, বা l এর মান কত হলে d হয়। এর মান হচ্ছে 10। l এর মান কত হলে সেটা d বলি আমরা। ও l এর মান 0 হলে সেটা s, হ্যাঁ 1 হলে সেটা p, 0 1, 1 হলে সেটা p। 2 হলে হচ্ছে এগুলো ভুললে হবে না তো। l এর মান 0 হলে s, l এর মান 1 হলে p, l এর মান 2 হলে d। 2। তাহলে এখান থেকে আসে তোমার 3d। তাহলে d এর মান কত, 2। এই l এর মান কত, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা l এর মান হচ্ছে 2। তাহলে এই হ্যাঁ 5টা ইলেকট্রন 5টার জন্যই n এর মান 3, l এর মান 2। এগুলা কি চেঞ্জ হবে? হ্যাঁ। এটা চেঞ্জ করতে না। পারবে না। এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। একটু লিখবা উপরে টপিকগুলো, আমি এখানে লিখতেছি না। এটা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপরে আমার কি কোয়ান্টাম সংখ্যা ছিল, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক স্পিড ম্যাগনেটিকটা কার উপর নির্ভরশীল ছিল, এল এর উপরে। তাহলে এল এর এর মান উপর। 2টা, তাহলে বলো তো এই এম এর মান কয়টা পাবা। এর মান 2টা। এর মান হচ্ছে মনে না থাকলে সূত্র করবা 12 প্লাস 1, এটাই তো এম ও এর মান নির্ণয় আচ্ছা সূত্র। তাহলে হচ্ছে 5টা না, 5টা। তাহলে 5টা কি কি, এম এর মান কি বলছিলাম 0 সহ প্লাস মাইনাস এল। প্লাস মাইনাস এল। তাহলে হ্যাঁ কয়টা হবে বলো, 5টা -2 -2 -1 -1 0 0 প্লাস 1 +1 প্লাস 2। +2। আবার যেন উপরে প্লাস 2 দিয়ে শুরু করো না, প্রথমে মাইনাস থেকে শুরু না। করে প্লাসের দিকে সংখ্যা রেখায় যেমন যায়। এটা হচ্ছে আচ্ছা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এইটা। হুম। তারপর আরেকটা কি ছিল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, না ওই স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা ছিল। স্পিন কোয়ান্টাম সংখ্যা সবগুলাই একটা করে ইলেকট্রন যদি থাকে, মনে রাখবা যদি সিঙ্গেল একটা ইলেকট্রন থাকে সব সময় পজিটিভ হাফ, কখনো নেগেটিভ হাফ হবে না, একটা হ্যাঁ করে ইলেকট্রন থাকলে। যদি এরকম ডাবল থাকে, ডাবল ইলেকট্রন থাকলে প্রথমটা হবে পজিটিভ হাফ, দ্বিতীয়টা হবে তোমার নেগেটিভ হাফ। নেগেটিভ হবে। দুইটা থাকলে, কিন্তু যখন সিঙ্গেল থাকবে তখন অলওয়েজ পজিটিভ হাফ। তাহলে এই -2 এর জন্য তোমার স্পিন কত, পজিটিভ হাফ। -1 এর পজিটিভ জন্য হবে। পজিটিভ হাফ, 0 এর জন্য পজিটিভ হাফ, এর জন্য পজিটিভ হাফ, +2 এর জন্য পজিটিভ হাফ। কারণ সবগুলো পজিটিভ হবে। প্রত্যেকে এখানে দেখো একটা করে সিঙ্গেল। হুম। তাহলে কোশ্চেনের সাথে মিলছে কিনা দেখো, কোশ্চেনে বলছিল শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন থাকবে। দেখো তো, প্রধান কোয়ান্টাম সংখ্যা 5টা ইলেকট্রনের জন্য সেম, সহকারী কোয়ান্টাম সংখ্যা 5টার জন্য সেম, কিন্তু ম্যাগনেটিক কি আলাদা না? ম্যাগনেটিক হ্যাঁ আলাদা। ম্যাগনেটিক কিন্তু 5টার জন্যই আলাদা হয়েছে। হ্যাঁ। স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো সব ইলেকট্রনের জন্য সেম। 5টা হুম। অরবিটাল, 5টা ইলেকট্রন, এই জন্য 5টা তুমি স্পিন পাইছো এখানে। এই তাই এইবার লাস্টে লিখে দিবা যে দেখা যায় যে সব কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। ভিন্ন। এইটা তো এতটুকু কি হুম। বোঝা গেছে? বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝছি।